হেলদি ক্র্যাকার্স বানাবার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি মুড়ি। এই বাটিটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য আমি এর থেকে একটু ছোট বাটি ব্যবহার করেছি। ওই বড় বাটির 1 বাটি নিয়েছি মাখানা, তার সাথে 10টা কাজু, 2 টেবিল চামচ পরিমাণে পেস্তা, 2 টেবিল চামচ পরিমাণে সানফ্লাওয়ার সিডস, 3 টেবিল চামচ পরিমাণে মেলন সিডস, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে ফ্লেক্স সিডস, 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। এর মধ্যে আপনারা চাইলে কালো তিলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রোজ প্যাটেল বা শুকনো গোলাপ ফুলের পাপড়ি। আর লাগবে আমাদের গুড়। গুড় এখানে ব্যবহার করব আমি 100 গ্রাম পরিমাণে। প্রথমে 1 বাটি মাখানা আমি ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে মাখানাটাকে মাইক্রোওভেনেও কিন্তু একটু ড্রাই রোস্ট করতে পারেন। 2 মিনিট ড্রাই রোস্ট করবেন। খুব বেশিক্ষণ সময় ধরে যদি রোস্ট করা হয় মাইক্রোওভেনে, তাহলে কিন্তু মাখানা পুড়ে যাবে। আর কড়াইতে যদি ড্রাই রোস্ট করতে হয় তাহলে মোটামুটি 5-6 মিনিট সময় লাগবে। মিনিট 5 সময় ধরে মাখানাটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। তারপরে ওই একই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 1 বাটি মুড়ি। মুড়িটাকেও 2 মিনিট ড্রাই রোস্ট করে নেব। মুড়ি একটু গরম হলে কিন্তু সুন্দর মুচমুচে হয়ে যায়, তাই খুব বেশিক্ষণ সময় ধরে মুড়ি ভাজার প্রয়োজন নেই। মুড়ি ভাজা হয়ে গেলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই সানফ্লাওয়ার সিডস, মেলন সিডস, তার সাথে সাদা তিল, তার সাথে দিয়ে দিচ্ছি ফ্লেক্স সিডস। লো ফ্লেমে 2-3 মিনিট ড্রাই রোস্ট করব। খুব বেশিক্ষণ সময় ধরে ড্রাই রোস্ট করবার দরকার নেই। আর সাদা তিল, কালো তিল, দুরকম তিলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু কালো তিল নেই, সেই জন্য আমি শুধু সাদা তিল ব্যবহার করলাম। 2 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এরপরে কাজু আর পেস্তাটাকেও আমি একটু ড্রাই রোস্ট করব ওই মিনিট 2 সময়ের জন্য। সমস্ত ড্রাই ফ্রুটস এবং সিডসগুলোকে আমি একটু গরম করে নিচ্ছি, যাতে আমাদের ক্র্যাকার্স বা লাড্ডু যেটাই আমরা বানাই সেটা খাওয়ার পর মুচমুচে থাকে। যদি ড্রাই ফ্রুটস বা সিডসগুলো নরম থাকে তাহলে কিন্তু ক্র্যাকার্স বা লাড্ডু নরম হবে, খেতে ভালো লাগবে না। সব কিছু ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণে আখের গুড়। লো ফ্লেমে গুড়টা জাল দিতে দিতে মাখানা আর মুড়িগুলো আমি একটু গুঁড়ো করে নেব। তবে পুরোপুরি কিন্তু গুঁড়ো করব না, একটু হাফ ডাস্ট করব। বেশি গুঁড়ো হয়ে গেলে তখন আবার মুখে পড়বে না, বালি বালি বা ধুলো ধুলো লাগবে। সেই জন্য পালস মোডে 1 বার বা 2 বার আমরা একটু গ্রাইন্ড করে নেব, যাতে কিছুটা গুঁড়ো থাকে আবার কিছুটা গোটা থাকে। দেখুন এরকমভাবে আমি মাখানাটা গুঁড়ো করে নিলাম। কিছুটা কিন্তু গোটা আছে, আবার কিছুটা গুঁড়ো হয়ে গেছে। গুড়টা তো সুন্দর জাল হচ্ছে। আর মুড়িটাও আমি ওই একই রকমভাবে গুঁড়ো করে নিলাম, মানে অল্প একটু গোটা আছে এবং অল্প একটু গুঁড়ো হয়েছে। পেস্তা এবং কাজু বাদামটাকেও আমি একই রকমভাবে পালস মোডে গুঁড়ো করে নিলাম। তবে কোনো সিডসগুলো কিন্তু আমি গুঁড়ো করব না। অপরদিকে গুড়টাও আমাদের মোটামুটি জাল করে নেওয়া হয়ে গেছে। আর গুড় জাল হয়ে গেলে দেখবেন যখন লিকুইড গুড়টা হাতা বা চামচে করে তুলবেন, একটা সুতোর মতন আঁশ দেখতে পাবেন। এর আগে আমি অনেকবার গুড়ের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তিলের নাড়ু। আর তাতে কিন্তু গুড় কিভাবে জাল দিতে হয় খুব ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম। আবারও আমি বলে দিচ্ছি, গুড় যখন জাল দেবেন তখন যদি আপনারা আঁশটাকে দেখতে না পান, তাহলে বাটিতে এরকম জল নিয়ে তার মধ্যে সামান্য একটু জাল দেওয়া গুড় ফেলে হাতের মধ্যে নিয়ে দেখবেন যাতে একদম শক্ত পাথরের মতন হয়ে যায়। তারপরে আপনারা বুঝবেন যে গুড় আপনাদের রেডি হয়েছে। যদি নরম থাকে তাহলে কিন্তু আরেকটু লো ফ্লেমে জাল করতে হবে।
আমার গুড়টা যেহেতু রেডি হয়ে গেছে সেই জন্য আমি একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে মাখানা আর মুড়িটা দিয়ে দিলাম, তারপরে কাজু বাদাম আর পেস্তাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সমস্ত বীজ বা সিডসগুলো, তারপরে দিয়ে দিলাম আমি গোলাপ ফুলের শুকনো পাপড়ি। সব কিছু এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। যদি মনে হয় ঠিক মতন মেশানো যাচ্ছে না তাহলে একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আপনারা 1 মিনিট মিশিয়ে নেবেন। তাতে কি হবে, গুড়টা লিকুইড হয়ে যাবে, আপনাদের মেশাতে সুবিধা হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু মেশাবেন না, তাহলে আবার এই মুড়ি এবং মাখানাগুলোর মধ্যে গুড় বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যাবে আর সেগুলো নরম হয়ে যাবে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম। আর থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এটা কিন্তু অলরেডি অল্প অল্প ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে। স্প্যাটুলা দিয়ে বা কোনো বাটির নিচের দিকটা দিয়ে ওপরের দিকটাকে ভালো করে চেপে দেবেন। আর যদি এইভাবে ক্র্যাকার্স বানাতে আপনাদের সমস্যা হয় তাহলে পুরো প্রিপারেশনটা করে নেওয়ার পর হাতের মধ্যে করে গোল গোল শেপ দিয়ে নেবেন, দেখবেন মোয়ার মতন লাড্ডু তৈরি হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা সেটাই কিন্তু আপনারা করতে পারেন। মোয়া বা লাড্ডু বানিয়েও রাখতে পারেন, আবার চাইলে আমার মতন থালায় ঢেলে ক্র্যাকার্সের মতন করে চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন। দেখুন আমি বাটিটাকে দিয়ে সমান লেবেল করে দিচ্ছি। এরপরে আমি এটাকে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তবে একেবারে ঠান্ডা করে কিন্তু কাটবেন না, তাহলে ভেঙে যাবে। একটু যাতে নরম থাকে তখনই আমাদের কেটে নিতে হবে। পুরোপুরি কিন্তু এখনো ঠান্ডা হয়নি। ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে গিয়ে মুচমুচে হয়ে যাবে। আর যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা নরম ভাব থাকবে। আর গুড় যদি ঠিক মতন জাল দেওয়া না হয় তাহলেও কিন্তু এই ক্র্যাকার্স পারফেক্ট হবে না। তৈরি হয়ে গেল হেলদি ক্র্যাকার্স। আপনারা বাচ্চা বড় সকলেই কিন্তু এই হেলদি ক্র্যাকার্স অবশ্যই খেতে পারেন। তবে চিনি দিয়ে কখনো এই ক্র্যাকার্স বানাবেন না। চিনি দিয়ে যদি বানানো হয় তাহলে সেটা কিন্তু আর হেলদি থাকবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এরকমভাবে বাড়িতে বানান এবং নিজের পছন্দের মানুষদেরকে খাওয়ান। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং রেসিপিটা শেয়ার করবারও অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।